সুলোচনা দেবী তার ছোটবেলার বান্ধবীর ছেলে সার্থকের সঙ্গে নিজের মেয়ে তিথির বিয়ে দেয়। তিথি ছোটবেলা থেকে ভীষণ পরিমাণে ফুচকা খেতে ভালোবাসতো, তাই সে যেখানেই যেত সবসময় ফুচকা তৈরি করার জিনিসপত্র এবং ফুচকা ব্যাগে করে নিয়ে তবেই বাড়ি থেকে বেরোতো। তিথির শ্বশুর বাড়ি অর্থাৎ সার্থকের পরিবার দিল্লিতে বসবাস করত, তাই বিয়ের পর তিথি সার্থকের সঙ্গে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সার্থক এবং তার পরিবার যাতে তাড়াতাড়ি দিল্লিতে পৌঁছাতে পারে তাই সার্থক প্লেনে করে দিল্লি যাবে বলে ঠিক করে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়। আজকে আমি প্রথমবার প্লেনে উঠবো। ট্রেনে তো খুব সুন্দর ফুচকা পাওয়া যায়, তাহলে প্লেনেও নিশ্চয়ই তার থেকে ভালো ফুচকা পাওয়া যাবে। একটা কাজ করি, আমি বাড়ি থেকে যে ফুচকাগুলো এনেছি সেগুলো এখনই খেয়ে নিই, তাহলে পরে পেট ভরে প্লেনের ফুচকা খেতে পারবো। এই বলে তিথি বাড়ি থেকে নিয়ে আসা ফুচকাগুলো খেতে শুরু করে দেয়। কিন্তু তিথি এত বেশি পরিমাণে ফুচকা এনেছিল যে তখনই সে সব ফুচকাগুলো খেয়ে শেষ করার আগেই প্লেনের অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। তাই তিথি প্লেনে ওঠার পর আবার ফুচকা খেতে শুরু করে। কিন্তু এমন সময় সেখানে একজন এয়ার হোস্টেস এসে বলে, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কিন্তু বাইরে থেকে নিয়ে আসা কোনো লিকুইড খাবার প্লেনে বসে খেতে পারবেন না। ফ্লাইটে এগুলো একেবারে অ্যালাউড নয়, তাই আপনি আপনার ফুচকাগুলো আমাকে দিয়ে দিন, আমি এগুলো ডাস্টবিনে ফেলে দেব। ডাস্টবিনে ফেলে দেবে মানে? আমি এত কষ্ট করে বাড়ি থেকে ফুচকা বয়ে নিয়ে আসলাম আর আমার ফুচকা ডাস্টবিনে ফেলে দেবে? তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে এরকম কথা বললে কি করে? সরি ম্যাডাম, এটা কিন্তু আমাদের এয়ারলাইন্স এর রুলস এর মধ্যে পড়ে। আপনার এই ফুচকার টক জল প্লেনের মধ্যে কোথাও পড়লে আপনাকে কিন্তু ফাইন দিতে হবে, তাই আপনি ফুচকাগুলো আমাকে দিয়ে দিন। এই কথা শুনি তিথি তখনই 2 মিনিটের মধ্যে ফুচকাগুলো খেয়ে শেষ করে দেয়। আর যা দেখে এয়ার হোস্টেস শর্মিলা ভীষণ পরিমাণে অবাক হয়। কিন্তু যেহেতু তিথির ফুচকা খাওয়া শেষ হয়ে যায় তাই এয়ার হোস্টেস শর্মিলা তিথিকে কিছু বলতেও পারে না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর তিথি চারিদিকে তাকিয়ে তাকিয়ে ফুচকাওয়ালার জন্য অপেক্ষা করতে শুরু করে। এত বড় প্লেন, এত দামি জায়গা, সবাই কত নাম করে। দিদির কাছে শুনেছি প্লেনের ভেতরে নাকি খাবার দেয়া হয়, ওরাই হয়তো ডাইরেক্ট ফুচকাওয়ালার কাছ থেকে আমাকে ফুচকা এনে দেবে। এই ভেবে তিথি একজন এয়ার হোস্টেসকে নিজের কাছে ডাকে। এই যে ম্যাডাম শুনছেন, আমাকে বেশি করে তেঁতুল জল দেওয়া ফুচকা এনে দিন, আমার ভীষণ খিদে পেয়েছে, আমার ফুচকা না হলে খাওয়া হয় না, যান তাড়াতাড়ি ফুচকা নিয়ে এসুন। সরি ম্যাডাম, প্লেনে ফুচকা পাওয়া যায় না, আপনি অন্য কোনো খাবার নিতে পারেন। স্যুপ, অমলেট, কেক, রুটি, মাটার পনির, চিকেন কারি, স্যালাড ইত্যাদি, এগুলোর মধ্যে থেকে আপনি খাবার অর্ডার করতে পারেন। প্লেনে ফুচকা পাওয়া যায় না মানে? ট্রেনে তো ফুচকা পাওয়া যায়। আমি হাজার হাজার টাকা দিয়ে প্লেনের টিকিট কাটলাম আর এখন আপনি বলছেন প্লেনে ফুচকা পাওয়া যায় না। এদিকে 5,000 টাকা দিয়ে প্লেনের টিকিট কেটে কিন্তু আমি তো 5 টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে অনেক ফুচকা খেয়েছি। এটা ট্রেন নয়, এটা প্লেন। এখানে যা পাওয়া যায় আমি তাই আপনাকে বললাম। আপনার আর অন্য কিছু দরকার থাকলে আপনি বলতে পারেন। বললাম তো আমার ফুচকা চাই, আমাকে এখনই ফুচকা এনে দাও। আমি এত টাকা দিয়ে টিকিট কেটেছি, আমাকে ফুচকা এনে দেবে না? সস্তা নাকি? তিথির চিৎকার শুনে হঠাৎ করে সার্থকের ঘুম ভেঙে যায় আর সে চোখ খুলে দেখে তিথি এয়ার হোস্টেসের সঙ্গে ফুচকা খাওয়া নিয়ে ঝগড়া করছে, যা দেখে সার্থকের খুবই খারাপ লাগে। তিথি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্লেনে ফুচকা পাওয়া যায় না, এটা প্লেন। এয়ার হোস্টেস তো ঠিকই বলেছেন, তুমি আর এরকম বোকার মতো ব্যবহার করো না, লোকজন আমাদের দিকে তাকাচ্ছে। এই তুমি থামো তো, তুমি কিছু জানো না। এরা সবাই তোমাকে ঠকিয়ে নেওয়ার চেষ্টা করছে। সমস্ত জায়গাতেই ফুচকা পাওয়া যায়, তাহলে প্লেনে আমি বেশি টাকা খরচা করে কেন ফুচকা খেতে পারবো না? এই এয়ার হোস্টেস, তুমি আমাকে তোমাদের রান্নাঘরে নিয়ে চলো। রান্নাঘর? আমাদের প্লেনে কোনো রকম রান্নাঘর থাকে না, আমাদের এখানে শুধু প্যাক করা খাবার থাকে, ওই খাবারগুলোই আমরা কাস্টমারদেরকে সার্ভ করে থাকি। তিথি কোনো কথা শুনতে চায় না, সে প্লেনের রান্নাঘরে যাওয়ার জন্য ভীষণই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তাই শেষ পর্যন্ত শর্মিলা বাধ্য হয়ে যেখানে খাবার দাবার রাখা থাকে তিথিকে সেখানে নিয়ে যায়। কিন্তু তিথি সেখানে গিয়ে কোথাও ফুচকা খুঁজে পায় না। তোমাদের এখানে তো ফুচকা নেই, ঠিক আছে কোনো ব্যাপার নয়, আমি তোমাকে ফুচকা বানানোর জিনিসপত্র দিচ্ছি, আমাকে এখনই ফুচকা বানিয়ে দাও। তিথির এরকম কাণ্ড কারখানা দেখে সবাই ভীষণই ঘাবড়ে যায়। তারা ভাবে তিথি নিশ্চয়ই কোনো মেন্টাল পেশেন্ট। এমনকি তিথি তখনই নিজের সিটে গিয়ে নিজের ব্যাগ থেকে একটা ইন্ডাকশন সিদ্ধ আলু, তেঁতুল, ধনেপাতা এবং ফুচকার পাপড়ি নিয়ে আসে।
এই নাও, ফুচকা বানানোর উপকরণগুলো আমি দিয়ে দিলাম। এবার আমাকে ফুচকা বানিয়ে দাও। আমার প্লেনের টিকিট খরচার টাকা উসুল করে তবেই আমি ছাড়বো। আর আমার এখন মনে হচ্ছে 5 টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে যাওয়া অনেক ভালো। তিথির কথা শুনে শর্মিলা এবং বাকি এয়ার হোস্টেসরা তিথিকে পাগল ভেবে ভয়ে ভয়ে তার জন্য কোনো রকমে ইন্ডাকশনে ফুচকা বানিয়ে দেয়। কিন্তু সেই ফুচকাতে চাট মশলা কিংবা অন্যান্য কোনো মশলা ব্যবহার করা না হওয়ায় সেই ফুচকা খেতে একদমই ভালো হয় না। তাই সেই ফুচকা খাওয়ার পর তিথি বলে, ফুচকা বানানোর এত জিনিসপত্র দিয়ে দিলাম, তবুও তোমরা এমনই অকর্মার ঢেকি যে সামান্য একটু ফুচকাও বানাতে পারছো না। তিথির মুখে এরকম অপমান সহ্য করতে না পেরে পাশ থেকে একজন এয়ার হোস্টেস বলে, আপনি আমাদের অকর্মার ঢেকি বলছেন? আপনি জানেন এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে রীতিমতো একটা কোর্স করতে হয়েছে, তবে গিয়েই কিন্তু আমরা এই জবটা পেয়েছি। মরণ, ওরকম কোর্স আমি করলাম না। ঢং যত সব। এখন ফুচকা বানাতে পারোনি তাই যত সব অজুহাত দিচ্ছ। দাঁড়াও, আমি এখনই প্লেনের ড্রাইভারের কাছে যাচ্ছি। এই বলে তিথি সোজা ককপিটে চলে যায়। আর ককপিটের পাইলট শ্রেয়া এবং অনিশ হঠাৎ করে একজন প্যাসেঞ্জারকে ককপিটে ঢুকতে দেখে ভীষণ পরিমাণে ঘাবড়ে যায়। এই যে প্লেনের ড্রাইভার, তোমরা এখনই প্লেনটাকে পরের স্টেশনে দাঁড় করিয়ে দাও। আমি পরের স্টেশনে নেমে ফুচকা খাবো। তোমাদের প্লেনের এয়ার হোস্টেস গুলো শুধু সেজে গুজে মেকআপ করে ঘুরে বেড়ায়, কোনো কাজের নয়। সরি ম্যাডাম, আপনি এভাবে ককপিটে আসতে পারেন না। আপনার কোনো দরকার হলে আপনি এয়ার হোস্টেসদের বলতে পারেন আপনি এখান থেকে চলে যান। দয়া করে নিজের সিটে গিয়ে বসুন। এই শুনে তিথি খুবই রেগে যায়। এমন এয়ার হোস্টেস রেখেছেন যারা কোনো কাজেরই নয়। আমি ফুচকা অর্ডার করেছিলাম, কিন্তু ওরা আমাকে বলছে এখানে নাকি ফুচকা পাওয়াই যায় না। আমি ফুচকা বানানোর জন্য সমস্ত জিনিসপত্র দিলাম, কিন্তু ওরা এমন বাজে ফুচকা বানিয়েছে যে আমি খেতেই পারছি না। আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না, তবে আমি এটুকু জানি প্লেনের মধ্যে কোথাও ফুচকা পাওয়া যায় না। আপনাকে এখনো ফুচকা খাওয়ার জন্য 5 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমাদের ফ্লাইটটা একটু ডিলে আছে। অপেক্ষা করতে হবে মানে? আমি এখন অপেক্ষা করতে পারবো না। বললাম না আমার এখনই ফুচকা লাগবে। আপনি প্লেনটাকে দাঁড় করাতে পারছেন না? এখনই প্লেনটাকে দাঁড় করান। এভাবেই তিথি চিৎকার চেঁচিমেচি করতে শুরু করে। আর সে ককপিট থেকে কিছুতেই বেরিয়ে যেতে না চাইলে সার্থক এবং বেশ কিছু এয়ার হোস্টেসরা ককপিটে এসে তিথিকে জোর করে ধরে নিয়ে সিটে বসিয়ে দেয়। আর তিথির এরকম অসভ্যতামির জন্য সার্থক তিথির উপর ভীষণ পরিমাণে রেগে থাকে। আই এম সো সরি, আসলে আমার মিসেসের একটু মাথার গন্ডগোল আছে, আপনারা কিছু মনে করবেন না। ও একটু ফুচকা খেতে ভালোবাসে আর কি। এই তুমি মিথ্যা কথা কেন বললে? আমার মাথার গন্ডগোল আছে? আমার সব ঠিক আছে, কিন্তু এখনই ফুচকা না পেলে আমার মনে হচ্ছে আমি মেন্টাল পেশেন্টই হয়ে যাব। সার্থক তিথির এরকম কথা শুনে এবং তার আচরণ দেখে ভীষণই ঘাবড়ে যায়। তাই সে নিজে উঠে গিয়ে তিথির জন্য ফুচকা বানিয়ে নিয়ে আসে। সার্থকের বানানো ফুচকা তিথির মোটামুটি ভালো লাগে, তাই সে ফুচকাগুলো খেতে থাকে। কিন্তু তিথি 2 হাত দিয়ে খুবই দ্রুত গতিতে ফুচকা খাওয়ায় আশেপাশে যাত্রীদের গায়ে তেঁতুল জল ছিটকে চলে যায়, যার ফলে তিথির পাশে বসে থাকা একজন প্যাসেঞ্জার রিমা দেবী বলেন, এই মেয়ে, তোমার যখন মাথার সমস্যা আছে তাহলে তুমি প্লেনে উঠেছো কেন? প্লেনটা কি তোমার ফুচকা খাওয়ার জায়গা? কতগুলো টাকা দিয়ে প্লেনের উইন্ডো সিট বুক করলাম যাতে ভালোভাবে বাইরের দৃশ্য দেখে বাড়ি পৌঁছতে পারি, তা নয় এখন ফুচকার টক জল গায়ে এসে পড়ছে। তিথি এই কথা শুনে খুবই রেগে যায়। তাই তখনই তিথি সেই মহিলার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়, যা দেখে প্লেনের বাকি প্যাসেঞ্জাররা ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে। দেখুন ম্যাডাম, আপনি যদি এরকম ঝামেলা করতেই থাকেন তাহলে আপনাকে প্লেনের দরজা দিয়ে নিচে ফেলে দেব। ডাইরেক্ট নিচে গিয়ে আপনি আপনার পছন্দের ফুচকা খেতে পারবেন। সত্যি? চলো চলো, আমাকে নিয়ে চলো। আমি আর এক মুহূর্ত এই বাজে প্লেনে থাকতে চাই না। তুমি আমাকে আগে বলবে তো যে এভাবেও আমি নিচে যেতে পারি। এই বলে তিথি উঠে প্লেনের দরজার দিকে চলে যায় আর প্লেনের দরজা ধরে টানাটানি করতে শুরু করে। কিন্তু প্লেনের দরজা খুব ভারী হওয়ায় তিথি কিছুতেই সেই দরজা খুলতে পারে না। এমন সময় তিথির পেছন পেছন এয়ার হোস্টেসরা সেখানে ছুটে আসে আর তিথির হাত ধরে তাকে টানতে থাকে। ম্যাডাম কি করছেন? দরজাটা খারাপ হয়ে যাবে। আপনার কি মাথায় সামান্য বুদ্ধিটুকু নেই? আমি আপনাকে ভয় দেখানোর জন্য কথাটা বলেছি। আপনি প্লিজ নিজের জায়গায় ফিরে যান। অনেক চেষ্টা করার পরও দরজা খুলছে না দেখে তিথি বাধ্য হয়ে নিজের সিটে ফিরে যায়। কিন্তু এমন সময় প্লেনে অ্যানাউন্স করা হয় যে প্লেন আর 2 ঘন্টার মধ্যে দিল্লিতে ল্যান্ড করবে। আর যা শুনে তিথি মনে মনে ভাবে,
এখনো 2 ঘন্টা আমাকে কাটাতে হবে। আমার আবার ফুচকা খেতে ইচ্ছে করছে। কখন যে আমি বাড়ি পৌঁছাবো? এই প্লেনটাও তো থামে না। দূর বাবা, এর থেকে ট্রেনে উঠলেই ভালো হতো। আচ্ছা, ট্রেনে তো বড় বড় চেন থাকে, যেগুলো টানলেই ট্রেনটা থেমে যায়। প্লেনে তো এরকম কিছু দেখতে পাচ্ছি না। ওই ড্রাইভার গুলো যেখানে থাকে ওখানে নিশ্চয়ই প্লেন থামানোর ব্যবস্থা আছে। এই ভেবে তিথি তখনই আবার ককপিটে চলে যায়, আর সেখানে গিয়ে তিথি একটা বড় হাতল খুঁজে পায়। সেই হাতল নিয়ে তিথি বারবার সামনের দিকে এবং পেছনের দিকে নিয়ে যেতে থাকে, যার ফলে প্লেনটা হঠাৎ করে ডিসব্যালেন্স হয়ে যায় আর প্লেন ভীষণই বাজেভাবে দুলতে শুরু করে, যা দেখে ট্রেনের পাইলট শ্রেয়া এবং অনিশ খুবই ঘাবড়ে যায় আর তারা কোনো মতে প্লেনটাকে স্টেবল করে। আমার এত বছরের প্লেন চালানোর এক্সপিরিয়েন্সে প্রথমবার কোনো স্টুপিড ইলিটারেট এরকম কাজ করলো। একবার এই প্লেনটা আমি ল্যান্ড করাই, তারপর আপনাকে আমি জেলে দেব। জেলে বসে যত খুশি তারপর ফুচকা গিলবেন। না না, আমি জেলে যেতে চাই না। জেলে একদম ভালো খাবার পাওয়া যায় না। আমি তো জেলে গেলে ফুচকা খেতেই পাবো না। আপনার প্লিজ এরকম করবেন না। এই শুনে শ্রেয়া তিথিকে ককপিট থেকে ধাক্কা মেরে বের করে দেয়, আর তিথির কিছু করার থাকে না বলে সে চুপচাপ নিজের সিটে গিয়ে বসে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করলে শ্রেয়া, অনিশ এবং সমস্ত এয়ার হোস্টেসরা এয়ারপোর্টে থাকা পুলিশের কাছে তিথির বিরুদ্ধে কমপ্লেন করে দেয়, যার ফলে পুলিশ অফিসার তিথিকে ধরে জেলে নিয়ে যায়। জেলে যাওয়ার পর তিথি সার্থককে দেখে কাঁদতে কাঁদতে বলে, আমাকে প্লিজ জেল থেকে নিয়ে চলো। আমি বাইরে বেরোতে চাই। আমি আর কোনোদিনও ফুচকা খাওয়ার জন্য পাগলামি করব না। আমাকে প্লিজ বাড়ি নিয়ে চলো। আমি কথা দিচ্ছি আমি আর কখনো ফুচকা খাবো না। তিথির কথা শুনে সার্থকের খুবই খারাপ লাগে, তাই সার্থক অনেক টাকা দিয়ে তিথিকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে তিথি তার নতুন শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পর তিথি আর কোনোদিনও ফুচকা খাওয়ার জন্য পাগলামি করে না। তোমরা সবাই খুব ভালো থেকো। আমি এত তাড়াতাড়ি কাজে ফিরতে চাইনি, কিন্তু আমার ছুটির মেয়াদ শেষ হয়ে এসেছে। দেশের কাজে নিযুক্ত হয়ে এই ছোট ছোট কারণে দেশকে আর অবহেলা করতে পারবো না। তাই যতই দুঃখ হোক, যতই কান্না পাক, আমাকে আজকে যেতেই হবে। এই সবে মাত্র কয়েকদিন হলো এই বাড়িতে এলে তুমি, এরই মধ্যে বাড়ি ফাঁকা করে তুমি চলে যাবে? তুমি আসতেই বাড়িটা কেমন যেন ভরে উঠেছিল। তুমি চলে গেলে বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। আমি যখন বাপের বাড়ি যাই তখন তো এমন আমার শাশুড়ি মা কখনো বলে না। যেই সরকারি চাকরি করা বৌমা পেয়েছে তখনই আমি খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, সবই বুঝি। এসব বলে ওর মন ভেঙে দিও না মা, ওকে হাসি খুশি বিদায় দাও। চলো কুসুম, তোমার ট্রেন এসে যাবে, দেরি হয়ে যাচ্ছে। কুসুম একজন ফৌজি ছিল। তার বিয়ের কয়েকদিন পরেই সে দেশের সীমান্তে চলে যায় ডিউটি দিতে। তার বিয়ের আগে চাকরি করা নিয়ে কারোর কোনো সমস্যা না থাকলেও সে কাজে যাওয়ার পর থেকেই তার শাশুড়ি মা এবং জায়ের বাড়ির কাজকর্ম করা নিয়ে নানান রকমের সমস্যা শুরু হয়। এইভাবে আমি আর একা একা হেসেল ঠেলতে পারবো না। আমি কি মানুষ নই? নিজের কাজে একটু সাহায্য পাবো বলেই তো সুমন্তের বিয়েটা দিতে চেয়েছিলাম। এখন দেখছি ওর বিয়ে দেওয়ার পরে আমার কাজ একটুও কমলো না। কি আর করবো বলো, আমার ছোট ছেলে যে খুঁজে খুঁজে এমন এক মহান দেশপ্রেমিক বৌমা নিয়ে আসবে এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। বিয়ে দেওয়াটাই সার হয়েছে। এখনো আমার ছেলেটা তো একা একাই ঘুরে বেড়ায়। এসব মেয়েদের জন্যই ছেলেরা এদের বিশ্বাসঘাতকতা করে। এখন যদি সুমন্ত আপনার ছোট বৌমাকে ভুলে গিয়ে অন্য মেয়েকে ভালোবাসে, তাহলে কি আপনি সুমন্তকে দোষ দিতে পারবেন? তা যা বলেছ, মেয়ে হয়েছে ঘরের কাজ করবে, সেলাই করবে, রান্না করবে তা না, ছেলেদের মতো জামা কাপড় পরে দেশের সীমান্তে বন্দুক নিয়ে লড়াই করবে। আর এতই যখন দেশপ্রেমী, তাহলে বিয়েটা করলো কেন বলো তো? তাদের সমালোচনার বহর দেখে সুমন্ত বিরক্ত হয়ে সেখানে এসে বলে, অনেকক্ষণ থেকে তোমাদের বাজে বাজে কথা শুনছি, কি লাভ হচ্ছে এসব বলে? তোমরা তো মেয়ে, তোমরা রান্না বান্না, সেলাই, ঘরের কাজ সবই তো পারো, কিন্তু তাও একটা সংসার সামলাতে তোমাদের আরো একজনের অভাব অনুভব হচ্ছে। কিন্তু ওদিকে কুসুমকে দেখো, কিরকম ঠিক কঠিন পরিস্থিতিতেও তার বড় সংসার অর্থাৎ তার দেশকে সামলাতে একটুও পিছুপা হচ্ছে না। দেখেছেন তো মা, বউ কেমন ভাবে তৈরি করে রেখে দিয়ে গেছে। ওর বউকে একটু কথা শুনিয়েছি বলে আমাদের দুজনকে কত নাই কিছু বলে দিল। যেই শিক্ষা তোমরা এত বছরে দিতে পারলে না, সেই শিক্ষাও বিয়ের কয়েক মাসের মধ্যে আমাকে দিয়ে দিল। আরো কয়েকদিন থাকতে পারলে তোমাদেরও শিখিয়ে দিত। আমার আর এই অপমান সহ্য হচ্ছে না। কিন্তু মা, আপনি আপনার ছেলেকে বোঝান, আর এটাও ওকে বলে দিন, বিয়ে করা মানে শুধু একজনকে নিয়ে জীবন কাটানো নয়, একটা গোটা সংসারের দায়িত্বও নিতে হয়।
তুই অনেকক্ষণ থেকে অনেক বড় বড় কথা বলছিস, আমি কিচ্ছু বলছি না, কিন্তু এখন আমি যেটা বলবো তোকেও সেটা শুনতে হবে। বর্ষা কিন্তু এসে গেছে, তুই জানিস প্রত্যেক বর্ষাকালে আর কোথাও জল জমুক বা না জমুক, আমাদের বাড়ির সামনে আর ভেতরে জল জমে যায়, আর কেমন কেলেঙ্কারি হয় সেটা তো তুই ভালো করে জানিস। তাই এবার ছোট বৌমাকে ডেকে নে, জল জমলে সব কাজ বড় বৌমা একা একা করতে পারবে না। ডিউটির মাঝখানে এভাবে কাউকে ডাকা যায় না বলে সুমন্ত অনেকবার তার পরিবারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা কিংবা বৌদি কেউই কোনো কথা শোনে না। তারা সুমন্তকে বাধ্য করে কুসুমকে ফোন করার জন্য। আমি আর কি বলবো বলো, এখন মনে হচ্ছে আমার তোমাকে বিয়ে করে এইভাবে বিপদে ফেলা উচিত হয়নি। তুমি একা থাকলে শান্তিতে অন্তত দেশের সেবা করতে পারতে। আমি দেশের সেবা, দশের সেবা দুটোই করি, কিন্তু আমি আরো যাদের সেবা করার দায়িত্ব নিয়েছি তাদের সেবাও তো আমাকেই করতে হবে, তাই না? তুমি একজন ফৌজি হয়ে এভাবে হঠাৎ করে ছুটি নিয়ে কিভাবে আসবে কুসুম? এতে করে তো তোমার কাজের জায়গায় রেপুটেশন নষ্ট হবে। তো কত কাঠখড় পুড়িয়ে আর্মিতে জয়েন করেছো মনে আছে তো? এখন এখানে বর্ডারে পাহারা দেওয়া ছাড়া আর অন্য কোনো কাজ নেই। এখন পরিবেশ বেশ শান্ত। আমি ছুটির জন্য আজকেই দরখাস্ত দেব, যদি হয়ে যায় তাহলে পরের সপ্তাহতেই আমি বাড়ি চলে যাব। এই বলে কুসুমও ফোন রেখে দেয়। কয়েকদিনের মধ্যেই সে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে। তাকে ফিরে আসতে দেখে সবাই খুশি হলেও তার যা ঋতিকা খুশি হতে পারে না। কুসুমকে নিয়ে সবাই যে মাতামাতি করে এটা সে একেবারেই পছন্দ করে না। এরই মধ্যে হঠাৎই ভারী বৃষ্টি শুরু হয়ে যায়। তাদের পাশে নদীর বাঁধ ভেঙে তাদের বাড়ির সামনে রাস্তায় চারিদিকে জল ভরে যায়। তারা সবাই মিলে ঘর থেকে জল পরিষ্কার করতে থাকে। অনেকক্ষণ কাজ করার পর কুসুম খুবই হাঁপিয়ে যায়। এই নাকি তুমি এক মহান ফৌজি, আর এটুকু জল তুলেই হাঁপিয়ে গেলে? ভারী ভারী বন্দুক তুলতে কষ্ট হয় না, তাই তো? ঘরের কাজ করতেই তোমার যত কষ্ট। সেটা নয় গো দিদি ভাই, এই কাজের থেকে বর্ডারে আমার কাজ অনেক কঠিন, কিন্তু ওখানে তো এত জল থাকে না, তাই কষ্টও হয় না। এখানে এত জল ঘেটে গা হাত পা খুব ব্যথা করছে। মিথ্যাবাদী ছলের অভাব হয় না, বুঝলে? বরফে পা ঢুকিয়ে বসে থাকতে পারো, আর একটু ঘরের কাজ করতে গিয়ে জলে পা ডোবাতেই পা ব্যথা হয়ে গেল। যত সব। ছাড়ো ছাড়ো, ওরকম রোগীদের মতো করে কাজ করতে হবে না। এইভাবেই ঋতিকা কুসুমকে নানান রকমের কথা শোনাতে থাকে। এইভাবে আরো দু একদিন কাটে। বৃষ্টি কমার বদলে যেন বাড়তেই থাকে। তাদের ঘরে চারিদিকে জল ঢুকে খাওয়া দাওয়া, রান্না বান্না প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু এরকম অবস্থাতেও কুসুম আর ঋতিকা কাজ থামাতে পারে না। কুসুম একটু বিশ্রাম নিতে গেলেই ঋতিকা তাকে বাধা দেয়। কুসুম আর ঘরের কাজ করতে না পেরে খুবই ক্লান্ত হয়ে পড়ে। আমি আর পারছি না দিদি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করো। তুমি একটু একাই করে নাও বাকিটা, প্লিজ। আমি হাত জোর করে অনুরোধ করছি। যত বীরত্ব তোমার বাড়ির বাইরেই আসে, তাই না? চুপচাপ যেটা বলছি করো। আমি কি তোমাদের সকলের মাহিনা করা চাকর নাকি, হ্যাঁ, যে আমি সব কাজ একা একাই করব? তুমি সবসময় একই জিনিস কেন বলো ওকে? ও কি কম খাটছে? আমি বললেই তো মা তোমাকে খারাপ বলবে, কিন্তু তুমি এইভাবে প্রত্যেকদিন ওকে জোর করছো, আমার ভালো লাগছে না। ওকে একটু বিশ্রাম করতে দাও, ততক্ষণ না হয় আমি করে দিচ্ছি। মেয়েটা কাজ থেকে ফিরে একটু রেস্ট পাইনি, এখনো তো একটু ঠিক করে খেতেও পাইনি। বাড়িটা তো তোদের সবার, মিলেমিশে সবাই কাজ করবি, তাহলেই তো তাড়াতাড়ি হয়ে যায়। এত অশান্তি কেন হচ্ছে? তোদের সবার যখন এত অসুবিধা হচ্ছে, তোরা চলে যা। তোদের কারোর কিছু করতে হবে না, সব আমি একাই করে নিচ্ছি। নন্দা দেবীর কথা শুনে সবাই লজ্জা পেয়ে যায়। কুসুমের খুব অসুবিধা হওয়া সত্ত্বেও সে মুখ বুজে ঘরের কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎই আবার কুসুমের আর্মি ক্যাম্প থেকে ফোন আসে। কুসুম, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ফিল্ডে চলে এসো, দরকার আছে। আমি জানি তোমার ছুটির মেয়াদ শেষ হয়নি, কিন্তু এখানে তোমার খুব দরকার। যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। এই বর্ষাকালটা আমার একটু অফ লাগবে স্যার। আপনি একটু অন্য কাউকে বলে ম্যানেজ করতে পারবেন না? তাহলে আমার খুব সুবিধা হতো। একটু দেখুন না স্যার, প্লিজ। তোমার এত সাহস বেড়ে গেল যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? দরকার না হলে আমি কি তোমাকে ফোন করতাম? দেশের এবং দশের সেবা না করে তুমি এখন সংসার করবে? এতই যখন সংসারের কাজ করার ইচ্ছা, তাহলে একটা রেজিগনেশন লেটার পাঠিয়ে দাও, আমি সই করে দেবো। আই এম সরি স্যার, আমি কালকেই বেরিয়ে যাব। আমার কথার অন্যথা হবে না, আমি কথা দিচ্ছি। কাল নয়, আজই বেরিয়ে পড়ো। কাল সকালের মধ্যে পৌঁছাতে হবে তোমাকে, আমাকে যেন আর কোনো রকম ভাবে ফোন করতে না হয়। এই বলে মেজর মুকেশ ফোন রেখে দেয়। কুসুম জানিয়ে দেয় তাকে আবার কাজে ফিরে যেতে হবে। কুসুমের থেকে এই কথা শোনার পরেই ঋতিকার আরো অনেক রাগ হয়। ব্যাস হয়ে গেল, আবার কি? চলে যাও, আমি তো আছি। বিনা পয়সা ঝি, তাই না?
আমি সব করে নেব। এত বছর বর্ষাকালে আমিই সব করেছি, এবারও আমিই করে নেব। কেন যে মাকে বলেছিলাম সুমন্তর বিয়ে দিতে কে জানে, তার থেকে কয়েকটা টাকা দিয়ে একটা কাজের মাসিকে রাখলে সুবিধা হতো। আমি কি করব বলো দিদি ভাই, আমি তো নিজেই পাগল হয়ে যাচ্ছি। একদিকে স্যার এভাবে বলছেন, একদিকে তুমি এভাবে বলছো। তুমি তো আমার বাড়ির লোক, তুমি অন্তত আমার কথাটা বোঝো। কেন আমি বুঝবো কেন? ওটা তো তোমার বৃহত্তর সংসার, এতই বড় সংসার যে এই সংসারের কথা তোমার আর মনে থাকে না। আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ আমি তোমার হাতে হাতে কাজ করে দিচ্ছি, দরকার হলে তুমি একটু বিশ্রাম করো। আমি সমস্ত কাজটাই করে দিচ্ছি, কিন্তু আমাকে বর্ডারে যাওয়া থেকে আটকিও না দিদি। আমার কাজটা চলে গেলে আমি তো পাগল হয়ে যাব। অনেক কষ্ট করে এই কাজটা পেয়েছি, অনেকদিন অনেক পরিশ্রম করে। কেউ তোমাকে কাজ ছাড়তে বলছে না, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও, আর কিছু খেয়ে নেবে চলো, তারপর জিনিসপত্র গুছিয়ে নেবে। আমি রাত্রে তোমাকে ট্রেনে তুলে দেব। এই রে, কুসুম বলল আমি বিশ্রাম করলে ও সব কাজ করে দেবে, আর সুমন্ত ওকে নিয়ে চলে যাচ্ছে। না না, নিয়ে যেতে দেওয়া যাবে না। ঠিক আছে কুসুম, তুমি যাও, আমি আর কি বলবো। তুমি আমাকে বিশ্রাম করতে বললে ভেবে আমি একটু আনন্দ পেলাম, কিন্তু আমি বুঝিনি এই আনন্দ ক্ষণস্থায়ী ছিল। যাও তুমি বিশ্রাম করো, আমি জল পরিষ্কার করে দিচ্ছি। ঋতিকার কথা শুনে কুসুমের খুব খারাপ লাগে। সে প্রচন্ড ক্লান্ত শরীর নিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে জল বের করতে থাকে। অন্যদিকে ঋতিকা নিজের ঘরে গিয়ে আবার আরাম করে। সমস্ত কাজ শেষ করে কুসুম নিজের ব্যাগ গুছিয়ে বর্ডারে যাওয়ার জন্য তৈরি হয়। তুমি ঠিক আছো তো কুসুম? তোমার চোখ মুখ দেখে তো আমার খুব ভয় করছে। তোমার একটু ঘুম দরকার, একটু ভালো করে খাওয়া দরকার। আমি চাইনি তোমাকে বর্ষার মধ্যে বাড়িতে ডাকতে। আই এম সরি কুসুম। তুমি সরি বলছো কেন? আমি একদম ঠিক আছি। আমি ট্রেনে উঠে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেব, আর ট্রেনেই খেয়ে নেব। কাল সকাল থেকেই ডিউটি, কোনোভাবে দেরি করাই যাবে না। তুমি বাড়ি যাও, আর সবার খেয়াল রেখো কেমন? আমি আসি তাহলে। এই বলে কুসুম ট্রেনে উঠে পড়ে। সুমন্ত মন খারাপ করে কুসুমকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। কুসুম ট্রেনে উঠে অল্প কিছু খেতেই তার চোখ জুড়ে আসে। কখন যে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে তার কোনো হুঁশই থাকে না। হঠাৎ ট্রেন কামরায় চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভাঙে। সে উঠে দেখে ৩-৪ জন দুষ্কৃতী তাদের ট্রেনের কামরায় ঘুরঘুর করছে। তাদেরকে দেখেই কুসুম তার বন্দুকটা হাতে নিয়ে এগিয়ে আসে। কুসুমকে দেখেই দুষ্কৃতীরা হাসতে থাকে। বন্দুক ধরে দাঁড়াতে পারছে না, আর এনেকে আমাদের আটকাবে। আপনি কি একটু ঘুমিয়ে নিন ম্যাডাম, এত খাটনি করতে হবে না। আমি যতক্ষণ 100% জ্ঞানে আছি ততক্ষণ আমি আমার দেশের কিংবা দেশবাসীদের কারোরই কোনো ক্ষতি করতে দেব না। তাতে আমি যদি মরেও যাই তাও আমার জন্য সেটা গর্বের হবে। এই বলে কুসুম একাই ৩-৪ জন দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে একাই সবাইকে ঘায়েল করে দেয়। দুষ্কৃতীদের সাথে হাতাহাতিতে কুসুম খুবই গুরুতরভাবে আহত হয়। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ট্রেনের কয়েকজন তাকে এক জায়গায় শোয়ার ব্যবস্থা করে দেয় এবং রেল পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেয়। পুলিশ সেখানে এলে দুষ্কৃতীদের আটক করে আর নিকটবর্তী স্টেশনের হসপিটালে কুসুমকে ভর্তি করে। পরের দিন সকালে সুমন্তর ফোনে মেজর মুকেশের ফোন আসে। আপনার স্ত্রী একজন সাংঘাতিক মহিলা, বরফে পা রেখে রেখে পায়ের পাতেই পছন ধরেছে। সেই কথা ও নিশ্চয়ই আপনাদের বলেনি, তাই না? আর ওই পানি আবার জলও খেটেছে। এত ব্যথা এত কষ্ট থাকা সত্ত্বেও কিছুই বলেনি। আর কাল ঘুমের ঘরে টলতে টলতে ট্রেনের মধ্যে 4 জন দুষ্কৃতীকে ঘায়েলও করেছে, তাও একা হাতে। ওদের ধরার জন্যই ওকে তাড়াহুড়ো করে এখানে ডাকছিলাম। সে ধরকর তো ফুরিয়েছে ঠিকই, এবার ওকে বাড়িতে নিয়ে যেতে পারেন। ও ট্রিটমেন্ট দরকার, খেয়াল রাখবেন যেন আর কোনো জল না ঘাটে। এত কিছু হয়ে গেছে আমি কিছু জানতেই পারিনি। আমাকে কখনো ভুলেও কোনো কথা জানতে দেয়নি। এত কষ্ট সহ্য করে মেয়েটা এইভাবে কাজ করে গেল, আমি কিছু করতেও পারলাম না। আমার ভেবেই নিজের উপর রাগ হচ্ছে। সত্যি সাংঘাতিক মেয়ে একটা, বাপ রে বাপ। কাল রাত ওই অসুস্থ অবস্থায় কিভাবে ফাইট করলো ভাবুন একবার। মেজর মুকেশের কথা শুনে সুমন্ত যেমন আনন্দ পায় তেমনই কষ্ট পায়। সে এই সমস্ত কথা তার পরিবারকে জানালে তারাও খুবই অনুশোচনা করে। আমি কালকেই মেয়েটাকে কত কষ্ট দিলাম, আমি সত্যিই খুব খারাপ। আমাকে ওর কাছে নিয়ে চলো সুমন্ত, আমি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবো। আমাকে প্লিজ নিয়ে চলো। তারা সবাই কুসুমকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে। ঋতিকা কুসুমের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তাকে বাড়িতে ফিরিয়ে এনে ঋতিকা নিজে দিনরাত কুসুমের সেবা করে তাকে সুস্থ করে। আবার সময় মতো কুসুম দেশের কাজে নিয়োজিত হয়ে পড়ে।